সুপ্রভাত বন্ধুরা। আজ 21 মে বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নিল ব্রিটেন। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী অচল অবস্থার কারণে জ্বালানিতে ও গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির কারণে রাশিয়ার ক্রুড অয়েলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। রুশ আমদানি সংক্রান্ত এই অনুমোদনটি বুধবার থেকে কার্যকর করেছে ব্রিটিশ সরকার, তবে শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি। বলা হয়েছে এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মুখে স্টারমার প্রশাসন এই সিদ্ধান্ত নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই দুই রাষ্ট্রনেতার বৈঠকের পরে প্রতিনিধি স্তরের আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক 20টি চুক্তি সই হয়েছে। চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, স্বাক্ষরিত চুক্তিগুলি বাণিজ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্বালানি, যৌথ গবেষণা ও উদ্ভাবন, গণমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমেধা সম্পদ সুরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক ঐক্য, কৌশলগত সমন্বয় এবং পশ্চিমী আধিপত্যবাদের বিরুদ্ধে একটি অভিন্ন প্রতিরোধের বিষয়ে দুই রাষ্ট্রনেতার ইতিবাচক আলোচনা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। কানসাস সিটি, হিউস্টন, মিয়ামি এবং নিউ ইয়র্কের রাস্তায় হাঁটলেই বোঝা যাবে বিশ্বকাপ আসছে। চারিদিকে বিলবোর্ড, বারগুলোর বাইরে নানা সাইনবোর্ড আর দোকানগুলোতে বিক্রি হচ্ছে বিশ্বকাপ থিমের নানা পণ্য। তবে হোটেল মালিকরা যখন নিজেদের বুকিং সফটওয়্যার দেখছেন তখন সেই উচ্ছ্বাস উধাও। তার কারণ, বিশ্বকাপ চলাকালে হোটেলের বুকিং এখনও প্রত্যাশার ধারে কাছে আসেনি। যুক্তরাষ্ট্রের হোটেল খাত সংশ্লিষ্ট সংগঠনগুলি বলছে, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর বেশিরভাগ হোটেলের বুকিং এখনও পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। বিবিসির সঙ্গে কথা বলা একাধিক হোটেল মালিক এবং ব্যবস্থাপক একই ধরনের চিত্রই তুলে ধরেছেন। প্রসঙ্গত, বিশ্বকাপ শুরু হবে আগামী 11ই জুন। এবার আয়োজক দেশ কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে 3 জন নিহত হয়েছেন। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন 2 বন্দুকধারীরও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্বেষমূলক অপরাধ বিবেচনা নিয়ে এই ঘটনা তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স মাত্র 17 বছর আর একজনের 19 বছর। দুজন আবার গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI তদন্ত শুরু করেছে। দেশভাগের প্রায় 8 দশক পর চাপা পড়া ইতিহাস যেন ফিরে আসছে। লাহোরের রাস্তাঘাটে শহরের বহু পুরনো এলাকায় হিন্দু, শিখ, জৈন এবং ব্রিটিশ আমলের নাম আবার ফিরিয়ে আনা হচ্ছে। ইসলামাপুরা আবার হয়ে উঠছে কৃষ্ণনগর। বাবরি মসজিদ চৌক ফিরছে জৈন মন্দির চৌকের পরিচয়। সুন্নতনগর হচ্ছে সন্তনগর। রহমান গলি ফিরছে রামগলিতে, আর মুস্তাফাবাদ ফিরে পাচ্ছে তার পুরনো নাম ধরমপুরা। পাকিস্তানের পাঞ্জাব সরকারের এই উদ্যোগের লক্ষ্য সেই বন্ধুত্বের সংস্কৃতি ফিরিয়ে আনা যা দেশভাগের পর ধীরে ধীরে মুছে যেতে বসেছিল। পাঞ্জাব সরকারের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে লাহোর ও আশেপাশের বিভিন্ন রাস্তা ও এলাকায় ঐতিহাসিক নাম পুনরুদ্ধারের পরিকল্পনা অনুমোদিত হয়েছে। সেই মতো গত 2 মাসে শহরের নানা প্রান্তে পুরনো নাম লেখা নতুন সাইনবোর্ড দেখা যেতে শুরু করেছে। ইতিমধ্যেই 9টি এলাকায় সরকারি নাম পরিবর্তন করা হয়েছে, যেমন এখন লক্ষ্মীচক, যেটির নাম কিছুদিন আগেই ছিল মৌলানা জাফর আলী খান চক। এখন দেশের খবর। ওমর খালিদের জামিন আটকাতে এবার আইনি বেড়াজালের ফাঁদ। আইনি বেড়াজালে বছরের পর বছর জেলেই কেটে যাবে কি অভিযুক্তদের জীবন? ইউএপিএ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে জামিন মঞ্জুরের আইনি মাপকাঠি ঠিক কী হওয়া উচিত তা নিয়ে সুপ্রিম কোর্টের 2 কোঅর্ডিনেটিং বেঞ্চের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। আর এই আইনি জটিলতার সুযোগে এবার বিষয়টি সুপ্রিম কোর্টের আরও বড় বা বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য জোর সওয়াল করল দিল্লি পুলিশ।
পুলিশ। 2020 সালে উত্তর পূর্ব দিল্লি দাঙ্গার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় ধৃত তসলিম আহমেদ এবং ইউনাইট এগেইনস্ট হেটের সদস্য খালিদ সাইফির জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। সেখানেই দিল্লি পুলিশের পক্ষে উপস্থিত হয়ে অতিরিক্ত জেনারেল আরজি জানান, ইউএপিএ মামলায় জামিন দেওয়ার আইনে স্ট্যান্ডার্ড বা মাপকাঠি নিয়ে যেহেতু শীর্ষ আদালতের বেঞ্চগুলির মধ্যে পরস্পর বিরোধী পর্যবেক্ষণ সামনে এসেছে, তাই আপাতত জামিন দেওয়া বন্ধ রাখা হোক। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, 2025-এর পরে আগত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে জমি হস্তান্তর সম্পন্ন হলো। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী এবং বিএসএফের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আয়োজিত হাই প্রোফাইলে বৈঠক সীমান্ত জেলাগুলোর সমন্বয় এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে একগুচ্ছ বিস্ফোরক দাবি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা এবং বিএসএফের সঙ্গে সমন্বয়ের অভাব নিয়ে আগের সরকারকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বললেন, এসওপি মেনে বর্ডার এলাকায় জেলাগুলোর সঙ্গে রাজ্য প্রশাসনের কোঅর্ডিনেশন বা সমন্বয় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বিগত সরকারের আমলে এমন একটাও বৈঠক করা হয়নি। আমাদের সরকার আসার পর আমরা এই ধরনের একাধিক বৈঠক শুরু করেছি। গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। বিভিন্ন সংস্থার মালিক ও কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে কোনো কর্মী যেন কমপক্ষে 30 মিনিটের বিশ্রাম বিরতি না নিয়ে একটানা 5 ঘন্টার বেশি কাজ না করেন। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে আগের বিধিমালাকে আরও শক্তিশালী করেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কর্মঘণ্টার মধ্যে নির্দিষ্ট বিরতির কথা বলা ছিল। নতুন শ্রম আইন বাস্তবায়ন নিয়ে আলোচনায় এই কর্মচারীদের কল্যাণ সুরক্ষা নিয়ে উদ্বেগের মধ্যেই মন্ত্রণালয়ের এই সর্বশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে এসেছে। শ্রমমন্ত্রক ভূগর্ভস্থ খনি শ্রমিকদের সম্পর্কিত নিয়মাবলীও স্পষ্ট করেছে, যেখানে বলা হয়েছে তাদের কাজের শিফট 8 ঘন্টার বেশি কখনোই হওয়া উচিত নয়। ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এই সময়কালটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কয়েক বছর পরে এই প্রথমবার বিশ্বের শীর্ষস্থানীয় 100টি তালিকাভুক্ত কোম্পানির তালিকায় ভারতের একটি সংস্থাও নিজের জায়গা ধরে রাখতে পারেনি। বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন এই ধারাবাহিক পতন স্পষ্ট করে দেয় যে আভ্যন্তরীণ ইকুইটি বাজারে ক্রমাগত চলতে থাকা বিভিন্ন চাপ বা সেল অফ কতটা গভীরভাবে দেশের কর্পোরেট জায়ান্টদের আঘাত করেছে। অথচ মাত্র কিছুকাল আগেই অর্থাৎ 2025 সালের শুরুর দিকেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক এবং টাটা কনসালটেন্সি সার্ভিসে সেই 3টি প্রথম সারির ভারতীয় সংস্থা বিশ্বমঞ্চের সেই অভিজাত তালিকায় উপস্থিত ছিল। মাত্র 1.5 বছরের ব্যবধানে সেই অবস্থান সম্পূর্ণ বদলে গিয়েছে এবং আজ শীর্ষ 100 থেকে ভারতের নাম পুরোপুরি মুছে গিয়েছে। এবার নরওয়ে সংবাদপত্রে সাপুড়ে মোদির কার্টুন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোমবার নরওয়ে পা রাখেন মোদি। সেখানে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, যদিও সেই প্রশ্নে জবাব দেননি প্রধানমন্ত্রী। পরে সাংবাদিক সম্মেলন করেন ভারতের বিদেশ মন্ত্রকের বিশেষ সচিব লিবি জর্জ। তিনি জানান, অপ্রাসঙ্গিক কিছু এনজিওর তথ্যের ভিত্তিতে প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরে প্রশ্ন উঠেছে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে, জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে এবার মোদীকে সাপুড়ে বানিয়ে কার্টুন প্রকাশ করল নরওয়ে একটি প্রথম সারির সংবাদপত্র, যা বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এখন রাজ্যের খবর। অভিষেকের বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিশের বিষয়ে তিনি কিছু জানতেন না। সাংবাদিক সম্মেলন করে বিধানসভা থেকে কার্যত সাফাই দিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই পুরো ব্যাপারে আমার কিছু জানা নেই, আর সত্যি বলতে এটা আমার জানার কথাও নয়। পৌরসভার তরফ থেকে কাকে আইনি নোটিশ দেওয়া হবে বা দেওয়া হবে না তার সাথে মেয়রের কোনো সম্পর্ক থাকে না। এটা আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না। প্রসঙ্গত, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি 17টি সম্পত্তিতে নোটিশ পাঠিয়েছে কলকাতা পৌরসভা। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। মুখে তৃণমূল নোটিশের ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বললেও আসলে তৃণমূল অভিষেকের ঘাড়েই বিষয়টি ছাড়তে চাইছে। এদিন বিধানসভায় সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম ও বিধায়ক কুণাল ঘোষের কথা।
মঙ্গলবার গভীর রাতে মেমারি রেল স্টেশনের কাছে দোকান ঘরগুলি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। হাওড়া শিয়ালদাহের পর এবার মেমারি পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই প্রায় 150টির বেশি ব্যবসায়ীদের দোকান ঘরগুলি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো গভীর রাতে। যদিও রেলের দাবি, রেলের জায়গায় থেকে উঠে যাওয়ার জন্য গত 30 এপ্রিল নোটিশ দিয়ে রেলের তরফে জানানো হয়েছিল যে 2রা মের মধ্যে উঠে যেতে হবে, অন্যথায় রেলের তরফে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। মাঝরাতে মেমারি স্টেশনে শুধুই নীরবতার ছবি। ব্যবসায়ীদের আর্তনাদ, কোথায় যাব, কি করব, কিভাবে চলবে সংসার, চিন্তার ভাঁজ কপালে। উচ্ছেদের আগে ব্যবসায়ীরা রেল কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছিলেন বা অন্যত্র কোনো জায়গায় ব্যবস্থা করতেও বলা হয়েছিল। রেল কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কোনো কথা শোনেনি। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 10টি আগ্নেয়াস্ত্র এবং 150টি গুলি উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। পুলিশ সূত্রে খবর, 8টি 7mm পিস্তল সহ 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তারা। ধৃত 6 জনকে আদালতে হাজির করানো হয়েছে। কিভাবে ওই আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন অভিযুক্তেরা সেই খোঁজ চলছে। পাশাপাশি এমন অভিযান চলতে থাকবে বলে জানিয়েছে পুলিশ। বস্তুত একাধিক আগ্নেয়াস্ত্র গুলি সহ পশ্চিম বর্ধমানের আসানসোলে গ্রেপ্তার হয়েছে 2 যুবক। আসানসোল দক্ষিণ থানায় অস্ত্র আইনে মামলায় ওই 2 জনকে 7 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। চিঠিতে বিভ্রান্তি, বিরোধী দলনেতার ঘর এখনো পাননি শোভনদেব। অভিষেকের কাছে গোটা বিষয়টি নিয়ে বিধানসভার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলেও সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিধানসভার সচিব সমীরেন্দ্রনাথ দাস সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, অভিষেক ব্যানার্জি তৃণমূলের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চ্যাটার্জি, ডেপুটি লিডার হিসেবে অসীমা পাত্র এবং নয়না ব্যানার্জি এবং চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিম সর্বসম্মতিতে এই পদগুলোই নির্বাচিত হয়েছেন। কিন্তু দলের পক্ষ থেকে এই চিঠির সাথে প্রয়োজনীয় নথি জমা দেয়নি। তিনি জানিয়েছেন কোন বৈঠক থেকে এবং কবে তারা নির্বাচিত হয়েছেন তার কাগজ যেমন জমা দিতে হবে, তেমন সেই বৈঠকের মিনিটস কপিও জমা দিতে হবে সচিবালয়ের কাছে। উল্লেখ্য, যেদিন বিধায়কদের নিয়ে তৃণমূলের এই বৈঠক হয়, যেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বৈঠকে দলের একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। অর্থাৎ তারা এই মর্মে কোনো সিদ্ধান্তেও দলকে জানাননি যে তারা সহমত কিনা। শেষে খেলার খবর। পাশ করেছে ইস্টবেঙ্গল, ফেল করেছে কলকাতার বাকি 2 প্রধান মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং। ভারতের ফুটবল ক্লাবগুলির আগামী মরশুমের প্রিমিয়ার 1 ক্লাব লাইসেন্সিংয়ের কি হাল তা জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। 7টি ক্লাব পাস করেছে, ফেল করেছে 7টি ক্লাব। 2026-27 সালের ঘরোয়া মরশুমের সূচি জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর ঘরোয়া ক্রিকেটে মোট 1788টি ম্যাচ হবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।